স্যার, গুড মর্নিং। ধন্যবাদ। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত 2673তম জুম ভার্চুয়াল মিটিং এ দৈনন্দিনের মতো আমরা উপস্থিত হয়েছি। কিছু নলেজ শেয়ার করব, আদান প্রদানের মাধ্যমে আমরা নলেজফুল হব। তো আজকে যাই হোক, আপনি অনেকটা কিছু কথা বলেছেন, এই ধরনের অনেক দেখিয়েছেন। সত্যি এগুলো জানা বোঝার ব্যাপার। সত্যি টিম বাংলা নবাব যে এগিয়ে থাকে, এগিয়ে রাখে, সেটাই হচ্ছে আপনি বারবার জানান দিয়ে যাচ্ছেন, প্রমাণ করে দিচ্ছেন আপনার অ্যাক্টিভিটিসের মাধ্যমে দিয়ে, কথাবার্তার মাধ্যমে দিয়ে। সত্যি আমরা এই জন্য গর্বিত, উৎফুল্ল, আনন্দিত। তো আমরা দরিদ্র পরিবারে ম্যাক্সিমাম লোক জন্মগ্রহণ করেছি, সেই জন্য আমরা ভাগ্যকে দোষারোপ করে থাকি। কিন্তু আমরা ভাগ্যকে দোষারোপ না করে নিজের যে একটা বিদ্যা বুদ্ধি এবং নিজের যে একটা কিছু করার যে একটা ক্ষমতা আছে, সেটার প্রতি আমরা বিশ্বাসটা রাখি না, বিশ্বাসটা করি না। বা নিজের প্রতি যে আগুন আছে, সেটার বহিঃপ্রকাশ করার কথা আমরা একবারও ভেবে দেখি না। অন্যকে দোষারোপ করি, পিতামাকে দোষারোপ করি এবং ভাগ্যকে দোষারোপ করি। কিন্তু কথায় আছে ইংরেজিতে একটা, ম্যান ইজ মেকার হিজ ওন ফরচুন। মানুষ তার ভাগ্যটা কিন্তু নিজেই নিয়ন্ত্রণ করে, নিজেই তৈরি করে, নিজেই গঠন করে। সে জন্মগ্রহণ করেছে, দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করা কোনো পাপ নয়, কোনো অন্যায় নয়, এতে কোনো দোষেরও নেই। কারণ সকল মানুষ যে সোনার চামচ মুখে দিয়ে আসবে, সেটা হয় না। মুষ্টিমেয় কিছু মানুষ আছে, তারা সোনার চামচ মুখে দিয়ে ধনী পরিবারে, সম্ভ্রান্ত পরিবারে তারা জন্মগ্রহণ করেন। সত্যি তারা রিয়েলি ভাগ্যবান। কিন্তু অধিকাংশ আমরা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করি, সে ধরনের ভাগ্য হয়তো আমাদের নেই বা ছিল না। তবে আমরা এই জন্য আমাদের যে পূর্বজন্মের যে স্বীকৃতি বলুন, কার্যাবলী বলুন, তাই সেটা অনেকটা দায়ী। কারণ জাতিস্বর বলে কথা আছে বুদ্ধ ধর্মে। আমরা এক জন্মে কিন্তু আমাদের চরম সফলতার দিকে আমরা এগিয়ে যেতে পারি না। অনেকবার আমরা জন্মগ্রহণ করেছি পূর্বে, সেখানে আমরা যদি ভালো কাজ করে থাকি, তাহলে এই জন্মে আমরা সেখানে একটু ভালো জায়গায় থাকতে পারবো, ভালো বংশে জন্মগ্রহণ করতে পারবো, ভালো করে জন্মগ্রহণ করতে পারবো। সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে নিয়ে যেতে পারবো। যাই হোক, আমরা যদি ভাগ্যহত হয়ে বসে থাকি ঘরে, ভাগ্যকে দোষ দেই, পিতামাকে যে দোষ দেই, সেটা তো ঠিক না। ঈশ্বর আমরা মানুষ রূপে আমাদেরকে জন্মগ্রহণ করে দিয়েছেন। 84 লক্ষ যোনি পরিভ্রমণ করে তারপরে কিন্তু আমরা এই মহামূল্যবান মনুষ্য জন্মটা পেয়েছি। তাই এটাকে হেলা ফেলায় কাটিয়ে দেব, সেটা বললে হবে না। সেটা মূর্খামির পরিচয় হবে। মান আর হুঁশ, অর্থাৎ মানও আছে, আমাদের প্রত্যেকেরই সম্মান আছে, অনার আছে, আর হুঁশ আছে। অর্থাৎ আমরাও যে কিছু সচেতনতা বোধ আছে, ভালো মন্দ বোধ আছে, সেটাও আমাদের মধ্যেই আছে, ভালো এবং মন্দ দুটোই। তো অধিকাংশ আমরা আমাদের ভালো যে গুণগুলো আছে সেটাকে আচরণ করি না, নিজের কার্যকলাপের মধ্যে দেখাতে পারি না। তাই কিন্তু আমরা যেই অবস্থানে ছিলাম সেই অবস্থানেই আমরা কিন্তু থেকে যাই শেষ পর্যন্ত। বিশেষ কিছু পরিবর্তন আমরা করতে পারি না। হ্যাঁ, যতটুকু পরিবর্তন করি সেটা ইতর বিশেষ পরিবর্তন। তার দ্বারা নিজের এবং নিজের পরিবারের আমরা উন্নতি করতে পারি না সাধন, আর বিশ্বের উন্নতি সাধন আমরা করতে পারি না। বা তার ভালো অ্যাক্টিভিটিতে দ্বারা যে আপামর জনসাধারণের যে কিছুটা উন্নতি করব, তাদেরও যে ভালো করব, সেটা আমাদের মনের মধ্যে আসে না। আমরা অবুঝ থেকে যাই। তা যাই হোক, আমি মহাকবি কালিদাসের কথা বলবো। তিনিও কিন্তু দরিদ্র পরিমাণে জন্মগ্রহণ করেছিলেন, মহামূর্খ ছিলেন। সেই গল্পটা সকলেরই জানা। একটা দিন দেখা গেল তিনি একটা ডাল কাটছেন, যে ডালে বসে আছেন সেই ডালের গলাটা কাটছেন। তাহলে ভাবুন কি ধরনের তিনি মহামূর্খ ছিলেন। আরো তার ঘটনা আছে। তো শ্রীলঙ্কা মহারানী, প্রকৃত বিদুষী, জ্ঞানীগুণী, পাণ্ডিত, অগাধ পাণ্ডিত্যের অধিকারী, স্বয়ংবর সভা হবে, কাউকে পছন্দ হচ্ছে না। দেশ বিদেশের প্রচুর পাণ্ডিত ব্যক্তিরা আসছেন, রিয়েলি পণ্ডিত তারা, অগাধ পাণ্ডিত্যের অধিকারী। কিন্তু
তার হচ্ছে পরাক্রমের কাছে, তার পাণ্ডিত্যের কাছে, তার বিদ্যা বুদ্ধিমত্তার কাছে প্রত্যেকেই কিন্তু হেড হয়ে মাথা, তার হেড হয়ে গেছে। তাই অনেক পণ্ডিত মিলে বসে ঠিক করলেন, সলা পরামর্শ করলেন যে কে এই রাজকুমারীকে টাইট দিতে হবে, অর্থাৎ শিক্ষা দিতে হবে। তারা দেখলেন যে এই কালিদাস এইভাবে যে ডালে বসছেন সেই গাছের ডালায় গোড়ায় হচ্ছে কোপ দিচ্ছে, এর চেয়ে আর বেঁধে মূর্খ ব্যক্তি আর কেউ নেই, বা অজ্ঞ ব্যক্তি কেউ নেই। বলে তাকে তো গাছ থেকে, আরে আরে করো কি বলে তাকে গাছ থেকে নামালেন। নামিয়ে তাকে বললেন যে তোমাকে সংবাদ সভাতে যেতে হবে, রাজ দরবারে কিচ্ছু বলবে না তুমি, যা বলবে শুধু আকারে ইঙ্গিতে কথা বলবে। তা যাতে না বুঝতে পারে, ঠিক হলো তাই। সংবাদ সভাতে নিয়ে যাওয়া হলো, তাকে ভালো পোশাক পরিচ্ছদ পরিয়ে, জ্ঞান গর্ভ যাতে ব্যক্তি সেই মতোই তাকে রাজসভায় বসানো হলো। রাজকুমারী তাদের জিজ্ঞেস করলেন ইঙ্গিতে, যেহেতু ইঙ্গিতে তিনি পণ্ডিত বুঝছে, তাকে বলে দেওয়া হয়েছে ইনি মহাপণ্ডিত, তিনি ইঙ্গিতেই কথা বলবেন, মুখে কোনো কথা বলবেন না। কেন মুখে কথা বললে তো ধরা পড়ে যাবেন সেই জাকার মূর্খ। তাই রাজকুমারী তার চোখের সামনে একটা আঙ্গুল তুলে ধরলেন, আর কালিদাস ভাবলেন যে তাকে একটা চোখ তিনি কানা করে দেবেন। তিনি তখন দুটো আঙ্গুল দিলেন, মানে দুটো চোখই কানা করে দেবেন। অর্থাৎ রাজকুমারী বলতে চেয়েছিলেন যে ঈশ্বর একে অদ্বিতীয়, ঈশ্বর এক। আর এটা তিনি দুটো আঙুল বুঝিয়ে বললেন অদ্বিতীয় নয়, অর্থাৎ দ্বিতীয় নেই ঈশ্বরের। তো রাজকুমারী তো খুব খুশি হলেন, রাজি হয়ে গেলেন, বিয়েও হয়ে গেল। কিন্তু দেখা গেল যে বিয়ে রাত্রিতে তো একটা পাশে একটা উট ডাকছে। রাজকুমারী জিজ্ঞেস করলেন এটা কিসের শব্দ। কালিদাস এমন মহামূর্খ ছিলেন যে উটের ভাব, উটকে উচ্চারণ করলে উষ্ট্র, অর্থাৎ উচ্চারণটাও তিনি ঠিক মতো করতে পারলেন না। যাই হোক, রাজকুমারী কিছু মনে করলেন না, খেয়ে দিয়ে শুয়ে পড়েছেন মশারি টাঙিয়ে। কালিদাস শোয়ার জন্য এসে দেখেন যে রাজকুমারী একটা ঘরের মধ্যে একটা ঘর, তার কোনো দরজা নেই, জানলা নেই, কিছু নেই, তার মধ্যে শুয়ে আছে। কি করে সেই ঘরের মধ্যে ঢুকবেন তার ভিতরে তিনি বুঝতে পারলেন না। ভাবলেন যে বোধহয় উপর দিয়েই বোধহয় চালাকি করছেন রাজকুমারী, উপর দিয়েই বোধহয় এখানে প্রবেশ করা যাবে, ঘরের ভিতরে ঢোকা যাবে। যেই বলা সেই কাজ। তখন রাজকুমারের গায়ের উপরে তো পড়ে গেল, রাজকুমার তো চিৎকার চেঁচামেচি করলেন এবং বুঝতে পারলেন যে না, এ হচ্ছে মহা মূর্খ, এর সঙ্গে বসবাস করা যাবে না। তাকে অনেক তো অসম্মান করলেন, কটূক্তি করলেন, ব্যঙ্গোক্তি করলেন, আকার মূর্খ বলে, তার সাথে ঘর করা যাবে না বলে তাকে অপমান করে তাড়িয়ে দিলেন। কালিদাস তো ঘুরতে লাগলেন ইতস্তত করে, গিয়ে নদীর ধারে একটা পাথরের উপরে বসলেন। নদীতে মেয়েরা, গ্রামের মেয়েরা জল আনতে যায় মাটির কলসিতে করে, জল নিয়ে একটা পাথরের উপরে রাখেন। দেখলেন যে কালিদাস যে যে পাথরটার উপর রাখি সকলে জল নিয়ে, এটা রাখার ফলে ঘষা লেগে লেগে সেটা অনেকটা নিচু হয়ে গেছে, অর্থাৎ ক্ষয়ে গেছে। তখন তার মনে একটা স্ট্রাইক করলো, একটা সাধারণ মাটির কলসির ঘষা লেগে যদি এতটা ক্ষয়ে যেতে পারে পাথর, তাহলে তিনি কেন মূর্খ থেকে তিনি কেন পণ্ডিত হতে পারবেন না। এই বলে তিনি সরস্বতীর আরাধনা করলেন, সরস্বতী আশীর্বাদ করলেন। সরস্বতীর বরপুত্র হয়ে তিনি কি করলেন, মহামূর্খ কালিদাস থেকে মহাপণ্ডিত কালিদাসে পরিণত হলেন। তার বিখ্যাত তিনটা মহাকাব্য, মেঘদূতম, রঘুবংশম, কুমার সম্ভবম, কালোজি, এই তিনটা হচ্ছে মহাকাব্য। সারা দেশে বিদেশে পঠন পাঠন করা হয়, তিনি বিখ্যাত হয়ে গেলেন। তাই এবারে ভেবে দেখুন, ভাগ্য বিড়ম্বনার কারণে দরিদ্রতা বংশে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ভাগ্য ভালো হওয়ার জন্য তিনি রাজকুমারীকে আবার বিয়ে করেছিলেন। আবার সেখান থেকে প্রত্যাঘাত হওয়ার পর আবার তিনি নিজের তেজ, নিজের বিশ্বাস, সরস্বতীর আশীর্বাদ সব পেলেন এবং মহাকবি কালিদাসে পরিণত হলেন। সাধারণ থেকে অসাধারণ
বিশ্ব পরিচিতি তার হয়ে গেল। আমরা সেই রূপ অনপেসিভে এসে গেছি। ভাগ্যের আমরা দোহাই দেব না। যে আমরা দরিদ্র বংশে জন্মগ্রহণ করি না কেন, আমার যত কষ্ট থাকুক না কেন, দুঃখ থাকুক না কেন, সেটা অর্থের জন্যই বা অ্যাপেলের জন্যই হচ্ছে, সেটা আমরা সকলেই জানি। বাঁচার জন্য আগে আমাদের এই অর্থের দরকার হয়। তাই কিন্তু আমরা ভাগ্যকে দোষ দেব না, পিতামাতাকে দোষ দেব না। আমাদের নিজেদের যে প্রতি একটু যদি বিশ্বাসটা আমরা রাখি, যদি আমরা আমাদের আউটলুকটা একটু ভাবি আর কি, সামনের দিকে যে কি তাকাই, এই যারা আজকে খ্যাতির শীর্ষে পৌঁছেছেন, মানুষের মনের মণিকোঠায় যাদের স্থান প্রাতঃস্মরণীয় হয়ে আছে, সে একজন সমাজ সংস্কারক হোক, একজন মহা মনীষী হোক, একজন শ্রেষ্ঠ সাহিত্যিক হোক, একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী হোক, একজন শ্রেষ্ঠ বৈজ্ঞানিক হোক, যে কোনো ব্যাপারে হোক না কেন, পারদর্শী হয়েছেন, শীর্ষে অবস্থান করছেন, তাদের দিকটা অবলোকন করে যদি আমরা দেখি, তাদের জীবন ইতিহাস যদি আমরা ঘেঁটে দেখি, অধিকাংশ কিন্তু এই খুব দরিদ্র পরিবার থেকেই কিন্তু, বা মিডল ক্লাস ফ্যামিলি থেকেই কিন্তু তারা লড়াই করে তাদের বুদ্ধি, মেধা, কার্যকারিতা কাজে লাগিয়ে তারা কিন্তু এত উন্নতির চরম শিখরে তারা পৌঁছে গেছে। তাই কালিদাসের তো কথা বললাম, হাজার হাজার এ ধরনের আছে, ভারতের আছে, সারা বিশ্বের আছে। আমরা এখানে এসে গেছি, আমরা ভাগ্যের দোহাই দেব না। আমাদের মধ্যে যতটুকু ক্ষমতা আছে, ততটুকু ক্ষমতার দ্বারা আমরা চেষ্টা করব অনপ্যাসিভের যে কাজগুলো আছে, সে কাজগুলো আমরা করে যাব। এখানে আমরা এসেছি, স্যার বলছেন যে আমাদের বিশেষ কাজ নেই। অনপ্যাসিভ, অন মানে সক্রিয় বা অ্যাক্টিভ, আর প্যাসিভ মানে নিষ্ক্রিয়, অর্থাৎ ডন ফর ইউ। আপনার কাজটা আপনাকে করতে হবে না, আপনার কাজটা অন্য কেউ করে দেবে। অন্য কেউ মানে আমাদের যেহেতু টেকনোলজির বিজনেস, একটা ডিজিটাল টেকনোলজি, ডিস্ট্রাকটিভ টেকনোলজি, কামিং আপগ্রেডেড টেকনোলজির বিজনেস, ওই রোবট করে দেবে বা এআই করে দেবে, ইমেল করে দেবে। তবে সেটাকে ড্রাইভ করার বা অ্যাক্টিভ করার বা পরিচালনা করার ব্যাপারটা, দেখভালের করার, সক্রিয় করার ব্যাপারটা আমাদের থাকবে কিছুটা। আর আমাদের যে প্রোডাক্টগুলো যেহেতু ডিজিটাল প্রোডাক্ট, এটা ডিজিটালি যুগ, ডিজিটাল এজ আমরা বলছি, এবং চতুর্থ রেনেসাস শিল্প বিপ্লব এই টেকনোলজির উপর দিয়েই ঘটবে সারা বিশ্বব্যাপী, যা শুরু হয়ে গেছে গত 10-12 বছর, এবং এখন আরো আপডেটেড, আরো আপকামিং হচ্ছে, ডিস্ট্রাকটিভ হচ্ছে, আরো আপগ্রেডেড হচ্ছে। সেগুলোর সাথে আমাদেরকে ধাতস্থ হতে হবে, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তাই তো আমাদের এই ওয়েবিনার গুলো সংগঠিত হচ্ছে, স্যার বিভিন্ন ইন্টারন্যাশনাল ওয়েবিনারে, 360 ওয়েবিনারে, ইউটিউবের মাধ্যমে, বা অন্যান্য বিভিন্ন যে আমাদের মিডিয়াগুলো আছে, তার মাধ্যমে কিন্তু আমরা এগুলো জানতে পারি, বুঝতে পারি। তো এখন তো পপ আপ আছে ওএস এর মাধ্যমে, এই পপ আপের মাধ্যমে, আর অন্যান্য সমস্ত মিডিয়াগুলো তো এখন বন্ধ আছে। তাই পপ আপের মাধ্যমে আমাদেরকে জানতে হবে। আর এই যে আমাদের এমনি যে লোকাল যে ওয়েবিনার গুলো হয় ডেলি, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত 7-8টা, যে কোনো ওয়েবিনারে যদি আমরা আসি, উপস্থিত হই নিয়ম করে, অবশ্য আমাদের বিভিন্ন কাজ থাকে, সবসময় হয়তো আমরা উপস্থিত হতে পারবো না, তবুও ফুরসুত করে যদি আমরা একটু সময় 1-8 ঘন্টা কাটাতে পারি, তাহলে কিন্তু অনেকটা আমরা এর সাথে ধাতস্থ হতে পারবো, জানতে পারবো, জ্ঞান এবং বুদ্ধিবিদ্যার আমাদের প্রসারণ ঘটবে এর মাধ্যমেই। তাই আমরা ভাগ্যকে দোহাই দেব না। আমাদের নিজেদের মধ্যে যে অ্যাক্টিভিটিসটা আছে, যে কাজটা আছে, যে কর্তব্য এবং দায়িত্ব এবং কর্তব্য আছে এই ওয়েবিনারের প্রতি, কনফেসিভের প্রতি, অ্যাসের প্রতি, সেইটা আমাদেরকে করতে হবে। ওইটুকু কাজ আমরা করব, একদম কিছু করব না বললে তো হবে না।
শুধু আমরা পৃথিবীতে আসছি, খাওয়া দাওয়া করবো, ঘুমাবো, এই জীবনটা তো মানুষের জীবন, এটা তো পশুর জীবন। তাহলে মানব হয়ে মানব পশু আমরা কেন থাকবো? আমরা মানুষের মতো মানুষ হই। এবং এর তো সেই মানবিকতার কারণেই তো এই প্ল্যাটফর্মটা সৃষ্টি করেছেন। কিন্তু ইচ্ছা করলেন তো একাকী বড় লোক, তিনি বড় ঘরে জন্মগ্রহণ করেছেন, বর্ধিষ্ণু পরিবারে জন্মগ্রহণ করেছেন, তার অর্থের অভাব নেই। তা সত্ত্বেও কেন তিনি নিজের ঘরের খেয়ে পরের মোস্তারাতে চাচ্ছেন? অর্থাৎ সারা বিশ্বের মঙ্গল করার জন্য, সারা বিশ্বের উন্নতির জন্য, সারা বিশ্বকে নতুন পথ দেখানোর জন্য, নতুন শেপ রিসেভ করার জন্যই তিনি কেন এত দেখছেন, আমাদের জীবনের আমূল পরিবর্তন করতে চাচ্ছে কেন? তিনি এই বিশ্ব সৌভাতৃত্ববোধে আবদ্ধ করতে চাচ্ছেন এক ফ্যামিলি হয়ে, এই বৃহৎ পরিবার 14 লাখ প্লাস ফাউন্ডারে কেন? কারণ রিয়েলি তিনি একজন ভিশনারি পার্সন, রিয়েলি তিনি একজন কাইন্ড হার্টেড পার্সন, রিয়েলি তিনি পাথ ফাইন্ডার, রিয়েলি তিনি হচ্ছে ড্রিম মেকার, ড্রিম মেকার, রিয়েলি হচ্ছে লিভিং লেজেন্ড পার্সন, যাকে দেখলে, যার কথা শুনলে, যার কথা বলতে গেলে অটোমেটিক্যালি শ্রদ্ধায় আমাদের মাথা নত হয়ে যায়। কারণ তিনি নিজের কথা ভাবেননি। 24 ঘন্টা প্রতিনিয়ত, প্রতিক্ষণে তিনি তার ফাউন্ডারদের কথা ভাবছেন, তাদের কিভাবে ডেভেলপ করা যাবে, তাদের কিভাবে উন্নতি করা যাবে, তাদের কিভাবে ডিমান্ডস এবং ড্রিম গুলো ফুলফিল করা যাবে, সেই কথায় ব্যস্ত। এবং কার মাধ্যমে তিনি সেটা করবেন? না, তার এই অনপেসিভ নামক ওয়ার্ল্ড এজ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের মাধ্যমে, যার একটা প্রোডাক্ট নয়, 50 থেকে 56টা ডিজিটাল প্রোডাক্ট, অদূর ভবিষ্যতে ফিজিক্যাল প্রোডাক্ট আসবে, তার মধ্যে রোবট, ছোট্ট এবং মাঝারি, এই দুটো ভার্সানে এসে গেছে। তাহলে এই ধরনের যার মিশন আর ভিশন, 400 বছরের প্রেডিকশন, এবং পৃথিবী থেকে মানুষকে মিনিমাইজ প্রভার্টি, করাপশন টু কারেকশন, পাবলিক হিউম্যানিটি। ভাবুন তাহলে কি ধরনের মানুষ, কি ধরনের তার মানবিকতা, কি ধরনের তিনি আত্মবিশ্বাসে ভরপুর মানুষ। এর জন্যই তিনি অনেক শ্রম, অনেক পরিশ্রম, অনেক কিছু, তিনি অনেক অর্থ ব্যয় করেছেন। তা সত্ত্বেও ভাগ্য বিড়ম্বনায় অনেক সময় তিনি অন্তরাভূত কাজের জন্য অনেক কষ্ট, অনেক দুঃখ পেয়েছেন, একটু পিছিয়ে পড়েছেন, কিন্তু হাল ছাড়েননি। অন্যরা হলে সহজে হাল ছেড়ে পালিয়ে যেত, কোম্পানিকে বিক্রি করে দিয়ে। কারণ এই যে কোম্পানি, এরই মধ্যে এমন একটা খ্যাতি, এমন একটা উচ্চতায় নিজেকে নিয়ে গেছে, হাইটে নিয়ে গেছে, সারা বিশ্ব জেনে গেছে এটা স্টার্ট আপ কোম্পানি, 6.5 বছরের কোম্পানি হলেও এর কার্যকারিতা কি, এর এফেক্টিভ কি, এর দূরদৃষ্টি, এর কোথায় যেতে চায়, এরই মধ্যে কত কি করে ফেলেছে। এত যে রিওয়ার্ডস অ্যাওয়ার্ডস গুলো পেয়েছে, খ্যাতির শেষ চূড়ান্ত সীমাতে এরই মধ্যে নিয়ে চলে গেছে। সারা বিশ্বের হচ্ছে ব্যবসায়ী মহল, কর্পোরেট হাউস, এবং এমনকি সারা বিশ্বের প্রতিটা দেশের হচ্ছে রাষ্ট্রপ্রধানরাও জেনে গেছে যে না, অনপেসিভ নামক একটা নতুন প্রতিষ্ঠান এসে গেছে, একটা ইতিহাস সৃষ্টি করতে, একটা রেনেসাঁস সৃষ্টি করতে যাচ্ছে। আমরা তার বাহু, আমরা তার শক্তি, আমরা তার সৈনিক। আমাদের দ্বারা তিনি তার মিশন ভিশন কে ফুলফিল করতে চান, আমাদেরকে সঙ্গে নিয়ে। তাই আমরা ভাগ্যে দোহাই দেব না, আমরা যে যেমন আছি নিজেদেরকে রেকটিফাইড করব, নিজেদেরকে আরো উন্নত থেকে উন্নত করার চেষ্টা করব, আমাদের ড্রিমটাকে আরো বিঘার থেকে আরো বিঘার করব। তাহলে আমরা কিন্তু আমাদের যে ডেস্টিনেশনটা, যে এমটা, যে গোলটা, সেখানে যেতে পারবো। যাই হোক, সকলেই আমরা ভাগ্য দ্বারা পরিচালিত, নিয়ন্ত্রিত হবই। যে যত ট্যালেন্ট হোক বা কম ট্যালেন্ট হোক,
বা দরিদ্র হোক বা বড় লোক হোক, মূর্খ হোক পণ্ডিত হোক, সাধারণ হোক অসাধারণ হোক, সকলেই একটা ভাগ্য একটা থাকে। আমরাও ভাগ্যের একটা আছে আমাদের। তাই কথায় বলে, আমরা যদি সাকসেসফুল মানুষের সঙ্গে থাকি, আমাদের যত কম ট্যালেন্ট থাকুক না, কম মেধা থাকুক না, কম বুদ্ধি বিদ্যা পাণ্ডিত্য থাকুক না কেন, তার সঙ্গে সঙ্গে থেকে আমরাও কিন্তু সাধারণ থেকে অসাধারণ পর্যায়ে হতে পারি, কমন থেকে আনকমন, লোকাল থেকে গ্লোবাল হতে পারি। তাই আমরা অ্যাসের সঙ্গে থাকবো। অ্যাপেল যবে আসুক না আসুক, সেই জন্য আমাদের ধৈর্যটা ধরবো, পেশেন্স লেভেলটা বাড়িয়ে দেবো, সততা বিশ্বাসটা আমাদের থাকবে, স্টে টিউন থাকবো। এই বলে সকলের সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ব্যাক ওকে। টু আনোয়ার কবির। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, গ্রেট স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। দারুণ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এক্সেলেন্ট স্যার। আপনি একটা গল্পের মাধ্যমে আমাদের কিছু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করলেন। থ্যাংক ইউ। ওকে স্যার, ওকে স্যার। ওকে, সরি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইয়েস, নেক্সট ওয়েলকাম মিস্টার মাহবুব মুর্শিদ স্যার, যদি আপনি থাকেন হ্যান্ডেস করবেন। রথিন চক্রবর্তী স্যার, আপনি থাকলে অবশ্যই আসবেন, হ্যান্ডেস করবেন। কালকে আপনার কথা আমরা শুনতে পাইনি। মিস্টার এস এম রওনাকুল স্যার, ওয়েলকাম স্যার, ওয়েলকাম এভরিবডি। ইয়েস, রথিন চক্রবর্তী স্যার, আমি আনমিট করছি স্যার আপনাকে। ওয়েলকাম স্যার, গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। ইয়েস স্যার। থ্যাংক ইউ স্যার, আমাকে ডেকে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। অনপ্যাসিভ নমস্কার। নমস্কার টিম বাংলা নবাব, অনারেবল হোস্ট, কো হোস্ট, অল পার্টিসিপেট সকলকেই আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। টিম বাংলা নবাব, আমি আগেও বলেছি যে একটা সোনার তরী, সেই তো সোনার তরীর কাণ্ডারি হচ্ছেন আমাদের মহান মিস্টার আনোয়ার কবির স্যার। তিনি কাণ্ডারি অর্থাৎ মাঝি। তিনার নৌকাতে আমাদের বাইয়ে নিয়ে চলে যাচ্ছেন সুন্দরভাবে তিনার নির্দিষ্ট লক্ষ্যে, এবং এইভাবেই আমরা তিনার কাছ থেকে জ্ঞান বা অনপ্যাসিভ সম্বন্ধীয় যে আলোচনা আমরা পাই, সকলেই আমরা সমৃদ্ধ হই। আমি ব্যক্তিগতভাবে ওনাকে আমি শ্রদ্ধা করি, আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই, এবং বিশিষ্ট যে সকল স্যার ম্যামেরা আছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করি। কফোটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, পথের কাটাই পায়ে রক্ত না ঝরালে কি করে তুমি এখানে আসবে। কফোটা চোখের জল তুমি ফেলেছো যে তুমি ভালোবাসবে। শীর্ষ স্থানে উঠতে গেলে বা সাফল্যের শীর্ষ স্থানে যে সকল মহিষীরা উঠেছেন, তেনারা বহু পরিশ্রম, বহু কষ্ট করে তেনারা উঠেছেন। যদি আমরা সহজেই কিছু পেয়ে যাই তাহলে আমাদের সেটার কোনো মূল্য থাকে না। ঠিক তেমনি ভাবে কষ্ট করে উপার্জন করে যদি আমরা ঠিক জায়গাতে আমরা পৌঁছাই তাহলে আমরা সেটার মূল্য আমরা বুঝতে পারি। তাই আমাদের মহান সিও মিস্টার এস মুফার স্যার, তিনি বারবার প্রতিহত হচ্ছেন, আঘাত পাচ্ছেন, তেনার ফ্যামিলি থেকে শুরু করে তেনার তিনি বারবার তিনি কষ্ট পাচ্ছেন। এ কাদের জন্য করছেন? আমাদের জন্য করছেন, অনপ্যাসিভকে আনার জন্য তিনি করছেন, এবং তিনি আনবেনও, আমরা সকলেই জানি। তাই আরেকটা কথা বলি, জাগো জাগো জাগো, দশ প্রভাবিনী অনুধাবিনী তুমি জাগো, অভয়া শক্তির বড় প্রদায়িনী তুমি জাগো। এখানে অসুর বিনাশিনী আমাদের মহান সিও মিস্টার এস মুফারেজ স্যার, তিনি অসুরদের দমন করবার জন্য, একটা সুন্দর একটা পৃথিবী আনবার জন্য তিনি চেষ্টা করছেন। যে সমস্ত অসুর প্রবৃত্তির মানুষ আছে তেনাকে প্রতিহত করবার জন্য চেষ্টা করছেন, কিন্তু তিনি পারবেন না। কারণ আমাদের সিও মিস্টার এস মুফারেজ স্যার, তিনি সর্ববিষয়ে পারদর্শী, এবং তেনাকে শ্রদ্ধা করি, এবং তিনি অবশ্যই এগিয়ে নিয়ে যাবেন এবং অনপ্রেসিভকে তিনি আনবেন। সেটা আমরা সকলেই জানি বা বুঝি। অনপ্রেসিভ তার নিজস্ব গতিতে চলছে, অনপ্রেসিভ রিয়াল কোম্পানি,
রিয়াল প্রোডাক্ট এবং আমরা যে রিয়াল ফাউন্ডার, আমরা সেদিকেও আমাদেরকে লক্ষ্য রেখে আমাদের চলতে হবে, ভালোভাবে সুন্দরভাবে আমরা চলবো। তা আপাতত আমরা ইতিবাচক থাকব এবং সক্রিয় থাকব এবং কার্যকর থাকব এবং আমরা এগিয়ে যাব এবং আমরা এইভাবে টিম বাংলা নবাবের সঙ্গে থেকে আমরা শিখতে থাকব এবং আমাদের মধ্যে একটা প্রবণতা থাকতে হবে যে আমরা অনপেসিভের ফাউন্ডিং মেম্বার, সুতরাং আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের আগত যে আপডেট গুলো সেগুলোকে আমরা লক্ষ্য করব এবং আমাদের একটা প্রবণতা আমরা অবশ্যই রাখবো। আমরা অনপ্যাসিভ সম্বন্ধীয় আলোচনায় আমরা উত্তেজিত থাকব, আত্মবিশ্বাসী থাকব এবং আমরা উপস্থিত থাকব এবং সেই সঙ্গে আমরা সতর্ক অবশ্যই থাকব। আমাদের মেল, ওমেল, জিমেল ইত্যাদি পাসওয়ার্ড গুলো আমরা সতর্কের মাধ্যমে আমরা সেটা রাখবো বা সেগুলো সুন্দরভাবে আমরা রাখবো এবং আমরা প্রস্তুত থাকবো এবং আমরা অনপ্যাসিভের সামনেই থাকবো। যেহেতু আমরা অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার, সুতরাং আমাদের প্রথম স্থানে আমাদের থাকা উচিত বা আমরা থাকার চেষ্টা করব এবং যে সকল ব্যক্তিরা আমাদের নেতিবাচক করতে চাই তাদের থেকে আমরা অবশ্যই দূরে থাকব এবং আমরা ইতিবাচক থাকব বা সঠিকভাবেই থাকব। পরিশেষে আমি একটা কথাই বলি, এগিয়ে যাও, এগিয়ে যাও অনপ্যাসিভ, এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে, এ কথাটি জেনে নাও। এগিয়ে যাও অনপ্যাসিভ, এগিয়ে যাও, প্রতিষ্ঠাতা মোরা সবাই, উদ্দেশ্য মোদের মানব সেবা। এগিয়ে যাও অনপ্যাসিভ তুমি, এগিয়ে যাও। সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জ্ঞাপন করি আবারও। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওভার টু ইউ, আমাদের শ্রদ্ধেয় মিস্টার আনোয়ার কবির স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। গ্রেট স্যার, গ্রেট, লাভ ইউ, থ্যাংক ইউ। খুব সুন্দর আলোচনা, দারুণভাবে স্যার আলোচনা করলেন। একদমই তাই, আমরা এগিয়ে যাব, এগিয়ে যাব, এগিয়ে যাব। আমরা ইন করছি, আমরা উইন করবই ইনশাল্লাহ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইয়েস, আমরা অ্যাকচুয়ালি আজকে লেট করেছিলাম ওয়েবিনারটা শুরু করতে, প্রায় 10 থেকে 15 মিনিট লেট হয়েছিল আজকে। হ্যাঁ, 15 মিনিট যদিও হবে না, 10 মিনিট হয়তো হতে পারে। তো সেহেতু আমরা 10টা 8 বা বাংলাদেশ টাইম আরো বেশি। ওকে, তো আমরা শেষ মুহূর্তে চলে এসেছি। তো যদি কারো বা কোনো রকম জানার থাকে কিছু, অবশ্যই হ্যান্ডেস করে আসবেন। আর যদি কেউ আলোচনা করতে চান অবশ্যই আসবেন। ওয়েলকাম, ওয়েলকাম এভরিবডি। ইয়েস, মিস্টার রওনাকুল, আমি আপনাকে আনমিট করেছি। অসংখ্য ধন্যবাদ আনোয়ার কবির স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। টিম বাংলা নবাব কর্তৃক আয়োজিত আজকের এই প্রভাতকালীন ওয়েবিনারের আমাদের সম্মানিত মেন্টর মিস্টার এমডি আনোয়ার কবির স্যার, বিজ্ঞ কোহোস্ট প্যানেল, ডেডিকেটেড ক্রাউড ফাউন্ডার বৃন্দ, সকলকে জানাচ্ছি হৃদয় থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতেই আমি তাপস মাইতি স্যার, আমাদের রথীন চক্রবর্তী স্যার এবং সিরাজুল ইসলাম স্যার, ধনপতি স্যার তো আসেনি, যিনারা আলোচনা করে গেলেন, সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সুন্দর আলোচনা আমাদেরকে সকালে সকালে প্রাণবন্ত করলো, আমরা অনেক নলেজেবল হলাম। আমরা মানুষ, আপনি, আমি, আমরা, আমাদের সকলেরই কম বেশি কিছু স্বপ্ন ছিল। স্বপ্ন দেখে, স্বপ্নকে সাথে নিয়ে মানুষ বেঁচে থাকে, কিন্তু আমাদের ভিতরে সবসময় একটা অজানা ভয় ছিল, যে ভয়টা আমাদেরকে তাড়া করে নিয়ে বেড়াতো। আমাদের স্বপ্ন কতটুকু আমরা বাস্তবায়ন করতে পারবো, আমাদের সন্তানদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে আমরা কতটা পেরে উঠবো, পরিবারকে আমরা কতটা ভালো রাখতে পারবো, পরিজনদের প্রতি কতটা কর্তব্য পালন করতে পারবো, এই সকল অজানা ভয়গুলো আমাদেরকে সব সময় তাড়া করে বেড়াতো। আপনার নিকট যখন বা আপনার বাড়িতে যখন আপনার নিকট কোনো স্বজন আসে, আর আপনি যখন জানতে পারেন আপনার ওই স্বজন পরিবার পরিজন নিয়ে
অর্থনৈতিক দুরবস্থার ভিতরে দিন অতিপাত করছে, আপনার হৃদয় তখন বলে আপনার কাছে যদি অর্থ থাকতো আপনি তাকে এই অভাব থেকে মুক্তি দিতে সাহায্য করতেন। আর আপনার হৃদয় যখন এটা বলে তখন আপনি বুঝে নেবেন আপনি মানবতার জন্য একজন ভিশনারি পার্সন। এই টিম বাংলা নবাবের সাথে জড়িত আমরা এখানে যে সকল স্যার ও ম্যামেরা উপস্থিত আছি, দীর্ঘ সময় ধরে আমি জানি অনেকে সুদীর্ঘ সময় ধরে এখানে আসেন, আমার থেকেও অনেক আগে। তা এর প্রত্যেকটা ফাউন্ডার স্যার ও ম্যাম আমার জানা মতে এক একজন ভিশনারি পার্সন। আজকে আমাদেরকে বুঝতে হবে আমাদের স্রষ্টা, আপনার স্রষ্টা আপনাকে কোন জায়গায় দাঁড় করিয়েছে, বর্তমান আপনার অবস্থানটা কোথায়, কোথায় দাঁড়িয়ে আছেন আপনি। পুরোটা বুঝতে হলে আপনাকে আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আজকে আপনাকে সব থেকে যে বিষয়টা থেকে আপনি মুক্তি পেতে চলেছেন সেটা হচ্ছে পরনির্ভরশীলতা। এই পরনির্ভরশীলতার জীবন থেকে আপনি এবং আপনার পরিবার আগামীতে চিরতরের জন্য মুক্তি পেতে চলেছেন। এটাই অনপ্যাসিভ, এটাই অনপ্যাসিভের ভিশন, এটাই অনপ্যাসিভের মিশন। আজকে আপনি অনপ্যাসিভের অনলি ফর একটা সিঙ্গেল ফাউন্ডার, একটা সিঙ্গেল আইডির মালিক। আপনি আপনি ইন্টারনেট জগৎকে ভালো করে বোঝেন না, আপনি অ্যাফিলিয়েট করতে পারবেন না। আপনি হয়তো ভাবছেন আপনার বোধ হয় ভাগ্যে তেমন কিছু লেখা নেই, এটা একেবারে ভুল। আপনি একজন সিঙ্গেল ফাউন্ডার নাকি একাধিক আইডির মালিক এটা বড় বিষয় নয়। আপনি একটা আইডির মালিক, আপনি একজন ফাউন্ডার, দ্যাটস এনাফ আপনার জন্য। আপনি কোনো অ্যাফিলিয়েট করতে পারেন না, কোনো সমস্যা নাই। আমাদের কোম্পানি এআই কোম্পানি। এআই আপনাকে অটোমেশন প্রক্রিয়ায় আপনাকে ট্রাফিক দেবে, তাতেই আপনি যে স্তরে গিয়ে পৌঁছাবেন সেটা সেই অর্থ খরচ করার জন্য আপনাকে দিন রাত এক করে ছুটতে হবে। এখানে অর্থ কোনো বিষয় না, মানি কোনো বিষয় না। আমাদের সিও স্যার দেখেন না, মানিকে পাত্তাই দেয় না, অ্যাপলের আলোচনা করতেই চায় না এবং ওটাকে নিষেধ করে। ওটা অন প্যাসিভের দ্বিতীয় ধাপ, সেকেন্ড অপশন। অন প্যাসিভে প্রতিটা ফাউন্ডারের পিছনে অর্থ বাতাসের গতিতে ছুটবে। ফাউন্ডাররা যেখানে হাঁটবে অর্থ তাদের পিছনে পিছনে হাঁটবে, কারণ প্রতিটা ফাউন্ডারের ওয়ালেটে প্রতি মুহূর্তে একটা সময় দিয়ে প্রতি সেকেন্ডে ওখানে অ্যাপলের ঝুড়ি পড়তেই থাকবে, অ্যাপলের বন্যা বয়ে যাবে। তবে হ্যাঁ, আমাদেরকে শান্ত থাকতে হবে। আমরা আমাদের কোম্পানির ওই যে গতকালকে বলেছিলাম সেমিফাইনাল ম্যাচ অতিক্রান্ত হয়েছে, আমরা কিন্তু ফাইনাল ম্যাচের অপেক্ষায়, অর্থাৎ দ্বিতীয় ধাপের অপেক্ষায় আমরা, যেটা অতি সত্বর যে কোনো সময় আমাদের সামনে স্পষ্ট হবে। দ্বিতীয় ধাপ আসার পর আপনার কাছে পর্যায়ক্রমে কিছু সময় আগে পরে হোক বা একসাথে হোক আপনার কাছে অ্যাপল আসবেই, আসতে বাধ্য। এই অ্যাপল আসার পরে হচ্ছে আপনার মূল কাজ, আপনার করণীয়। আপনি কি করবেন, আপনার করণীয় কি? এখানে অর্থ আপনার কাছে কম আসুক বা বেশি আসুক বা অধিক বেশি আসুক, এটা কোনো মুখ্য বিষয় নয়। এটা অর্জন হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে আপনি কে। আপনি একজন অন প্যাসিভিয়ান। আপনার কাছে একবার কোম্পানি থেকে অন প্যাসিভ থেকে অ্যাপল এসেছে মানে ওটা আসতেই থাকবে, ওটা আর কোনো থামাথামি নাই, ওটা আসতেই থাকবে পর্যায়ক্রমে। আমরা আরেকটু গভীরে চিন্তা করি।
আপনাকে যখন আপনি যখন প্রশ্ন করবেন আপনি কে, আপনি একজন অনপ্যাসিভিয়ান। এরপর হচ্ছে আপনার কাজ কি। আপনার কাজ, আপনি যেহেতু মানবতার ফেরিওয়ালার সাথী, তাহলে মানবতার জন্য কাজ করা। তাহলে অর্থ আসার পরে আপনার কাজের পালা। কাজের আগে কি করতে হবে? ভাবতে হবে। ভাবতে গেলে আপনাকে শান্ত থাকতে হবে। শান্ত থেকে ভেবে চিন্তে আপনাকে প্রতিটা পদক্ষেপ অগ্রসর হতে হবে। এখানে দুটো ঘটনা ঘটবে। ফাউন্ডারদের কাছে যখন অর্থ আসবে না, আমার হিসাব মতে দুটো ঘটনা ঘটবে। কোনো ফাউন্ডারের কাছে অর্থ আসার সঙ্গে সঙ্গে তার আশপাশে পাড়া প্রতিবেশী, দুই এক গ্রামের লোক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলে জেনে যাবে আমি একজন ফাউন্ডার, অমুক একজন ফাউন্ডার, তার কাছে প্রচুর পরিমাণ অর্থ এসেছে, সে এই। আরেকটা শ্রেণী থাকবে যাদের কাছে অর্থ আসবে কিন্তু দেখা যাবে তার পার্শ্ববর্তী গ্রামের লোক সেটা জানতে একটা সময়কাল পার হবে। তার মানে এটা প্রাকৃতিক ভাবে তো জানা। কোনটা সঠিক? আমার কাছে দ্বিতীয়টা। আমার জানা বোঝা ভুলও হতে পারে, যদি ভুল হলে সংশোধন করে দিবেন। তা আমরা শান্ত থাকব। আমরা অনপ্যাসিভ ভিশনকে ধারণ করেছি এবং এই মিশনকে যত সুন্দর করে বাস্তবায়ন করা যায় আমাদেরকে সেই কাজটাই করতে হবে। তার জন্য আমাদেরকে জানা বোঝার ভিতর থাকতে হবে, একটা কমিউনিটির ভিতরে থাকতে হবে যেখানে এই জাতীয় জানা বোঝার লোক বেশি, ফাউন্ডার বেশি। সেরকম একটা কমিউনিটি আপনাকে বেছে দিতে হবে। যেমন আমরা আছি টিম বাংলা নবাবে। আমার জানা মতে, আমার ব্যক্তিগত জানা মতে, এখানে ভিশনারি পার্সন যে কয়জনই আছে অধিকাংশই ভিশনারি পার্সন। আমরা এখানে ভিশনারি পার্সনের সংখ্যা বেশি, তাই আমি এই প্ল্যাটফর্মে আছি। আপনার যদি কাছে যদি তাই মনে হয় অবশ্যই আপনি এখানে থাকবেন। আর আছে বলেই তো আপনি এখানে আছেন। তা আমরা একটা ভিশনারি কমিউনিটির সঙ্গে থাকবো, আমরা নিজেদেরকে জানা বোঝার ভিতরে থাকবো, আমরা সেইভাবে সামনের দিনগুলো অগ্রসর হব। তাহলে আমরা মানব জাতির জন্য অনেক অনেক বেশি কিছু দিতে পারবো। আজ এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ জীবন কামনা করে শেষ করছি। ওভার টু মিস্টার আনোয়ার কবির স্যার। ইয়েস, থ্যাংক ইউ রৌনাকুল ইসলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো থ্যাংক ইউ এভরিবডি, অসংখ্য ধন্যবাদ। দারুণভাবে প্রত্যেকে আলোচনা করলেন। আমরা দীর্ঘায়িত করব না, আমাদের সময়ও নেই। প্রত্যেকে ভালো থাকুন। আমরা আবারও আসবো ইভিনিং এ সেম টাইম। তো ততক্ষণ পর্যন্ত আমরা প্রত্যেকে ভালো থাকি, সুস্থ থাকি। প্রত্যেকে সুস্বাস্থ্য কামনা করে আজকের ওয়েবিনারটা আমরা এখানে শেষ করলাম। তার আগে আমরা লাউডলি প্রাউডলি গর্বের সাথে বলবো, উই আর সো ইউনিট টু উইন ইট এভরিবডি। We are থ্যাংক ইউ। so unique